মন খারাপ তোমার? আমারও। তোমার দুঃখ নিজের একটা বাইক নাই, আমার দুঃখ বাইক আছে গাড়ি নাই। যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন, কবে যে একটা নতুন গাড়ি হবে। যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে যে একটা নতুন মডেলের গাড়ি হবে। অপর দিকে হাঁটতে ভালো লাগে না রহিম মিয়ার, তার স্বপ্ন পকেটে কয়টা টাকা থাকলে বাসে করে যেতে পারত। সোবাহান মিয়ার কিছুই চাওয়ার নেই এ জীবনে, শুধু পা দুটা থাকলে জীবনে সব পাওয়া হতো তার। দুটো পায়ে যে নেই সোবাহান মিয়ার। তোমার কি মন খারাপ? আমারও। তোমার দুটো মেয়ে আছে, কোনো ছেলে নাই। অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নাই। আবিরের দুটোই আছে, ওরা সুস্থ নাই। আবিরের চাওয়া সুস্থ বেবি, তোমার চাওয়া ছেলে বেবি, অমুকের চাওয়া একটা মেয়ে বেবি। নার্গিসের আফসোস, অমুকের বাচ্চাগুলো কত সুন্দর কিন্তু তারগুলো কেমন জানি। রাইসার জীবনে একটাই চাওয়া, শুধু একটা বেবি। গত 5 বছরের সাধনায় মা হতে পারেনি সে। মন ভালো নাই তোমার? আমারও। তোমার কোনো ডিগ্রি নাই? আমার আছে, কিন্তু আমার চাই একটা প্রমোশন, কবে যে হবে। তোমার চাওয়া একটা ডিগ্রি, কবে যে পাবে। রাশেদের ডিগ্রি আছে, চেম্বার আছে, কিন্তু রোগী নাই, কবে যে রোগী বাড়বে, প্র্যাকটিস জমবে। তানিশার কষ্ট আরো বেশি, সে ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন ঘরে বসে আছে, সন্তানের চাপে আর ডাক্তারি করতেই পারছে না। অপরদিকে চিটাগাঙের তানিয়া জীবনের আশাই ছেড়ে দিয়েছে। মেডিকেলের 5ম বর্ষে এসে কিডনি দুটোই অকেজ হয়ে গেছে তার, ডায়ালাইসিসে জীবন চলে। সে আর ডাক্তার হতেই চায় না। আহা, কেউ যদি একটা কিডনি দিয়ে বাঁচিয়ে দিত তাকে। মনে কষ্ট তোমার? আমারও। তোমার একটা বাড়ি নাই? আমার বাড়ি আছে, কিন্তু সেটার কন্ডিশন ভালো নেই, কবে যে একটা ভালো বাড়ি বানাবো। প্রিয়ারও একই দশা, ওর কিছুই ছিল না, এখন একাধিক বাড়ি একাধিক গাড়ি, কিন্তু স্বামীটাই তার কাছে নেই। সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর কোনো এক গ্রামের চরে, সেখানে হোগলা পাতার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করবে। আর কারওয়ান বাজারে রহিমা, তার স্বপ্ন একটাই, ইস মাথার উপরে যদি একটা ছাদ থাকতো। এটাই জীবন। চাহিদা প্রাপ্তি থেকে সর্বদাই সমান দূরত্ব বজায় রাখে। প্রাপ্তির খাতা যত লম্বা হয়, চাহিদার পর্দাটা ততই বড় হয়। চাহিদার প্রাপ্তির দূরত্বটা তাই সর্বদাই সমান। উঁচু নিচু ধনী গরিব সবার জন্যই এটা সমানভাবে প্রযোজ্য। কি দরকার তাই মন খারাপ করে? আসো না ভালো থাকি, খারাপ রাখার দৈত্যটাই না হয় খারাপ থাকুক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো বেশিরভাগ সময় হচ্ছে আমরা মুড়ি দিয়ে চা খেয়ে থাকি, মাঝে মাঝে টোস্ট বিস্কুট দিয়েও খাই। তো ভাবতেছি যে কয়েকদিন থেকেই যে শুধু মুড়ি দিয়ে চা খেতেই মন চাচ্ছে না। তো যখনই আমি হচ্ছে খান সাহেবকে বলি যে মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছে করে না, তখনই উনি শুধু বলে যে ঘরে তো চাল আছে, ওগুলো দিয়ে কিছু বানিয়ে খাও। তো শুধু চাল দিয়ে তো হচ্ছে বাড়তি কোনো কিছু বানানো যায় না। আর এই চিতই পিঠাটাই হচ্ছে ওনার খুব পছন্দ, তাই হচ্ছে চিতই পিঠাটাই আমি হচ্ছে মাঝে মাঝে বানিয়ে নেই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা এই চিতই পিঠাটা বানালে কিন্তু অনেক সুন্দর করে পরিবেশন করতেন, মানে বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে। আর খান সাহেব তো হচ্ছে ভর্তা দিয়ে চিতই পিঠা খাবেই না, তাই হচ্ছে কষ্ট করে আর হচ্ছে ওগুলো করতে যায়নি। উনি হচ্ছে চা দিয়েই খেতে পছন্দ করেন। তো এখন হচ্ছে গরুর দুধ দোহায় নেব, যেহেতু বাছুরটা অনেক ছোট তাই হচ্ছে বেশিক্ষণ রাখা যাবে না। তাই আমি হচ্ছে নাস্তাটা খেয়েই হচ্ছে গরুর দুধ দোহাইতে চলে এসেছি। তো গত ভিডিওতে আমি বলেছিলাম না যে দাদা না দিদি ভাই হচ্ছে আমার গরুর দুধ দোহার হচ্ছে সমস্ত ভিডিওটা চেয়েছেন, মানে উনি আর কি দেখতে চেয়েছেন কিভাবে গরুর দুধ দোহাই। তো এই জন্যই হচ্ছে আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি হচ্ছে একটা বড় বালতি নিয়েছি, যাতে হচ্ছে গরুর দুধ দোহাইতে সহজ হয়। আর পাতিলের মধ্যে গরুর দুধ দোহাইলে হচ্ছে এদিক সেদিক পড়ে যায়, এই জন্য বালতি নিয়েছি। আর কাপের মধ্যে হচ্ছে সামান্য একটু সরিষার তেল নিয়েছি। সরিষার তেল হাতে নিলে আর কি হচ্ছে গরুর দুধ দোহাতে একটু সহজ হয়। আর একটা কাপড় নিয়েছি, গরুর যখন বাছুরটা যখন হচ্ছে দুধ খায় তখন অনেকটাই আর কি পিছলা থাকে, এই জন্য মুছে নিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে গরুর দুধ দোহাতে হয়। তো আমরা হচ্ছে গ্রামের মানুষ এভাবে গরুর দুধ দোহাই, জানি না এক এক এলাকায় এক এক ভাবে হচ্ছে নিয়ম কানুন থাকতে পারে। তো আমি যেভাবে গরুর দুধ দোহাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যেহেতু শারীরিক ভাবে অনেকটাই দুর্বল, তাই হচ্ছে গরুর দুধ দোহাতে আমার অনেকটাই কষ্ট হয়। মনে করেন যে হচ্ছে
একটু দুধ দোহাতে না দোহাতেই হচ্ছে আঙ্গুল বাঁকা হয়ে আসে, তাই হচ্ছে বেশি দুধ আমরা নিতেই পারি না। তো অল্প একটুই শুধু নেওয়া হয়, এখানে প্রায় 1-1.5 কেজির মতোই হবে। তো আমি যতটুকু পারতেছি আর কি ততটুকুই নেই, বাকিটা হচ্ছে বাছুরটাই খেয়ে ফেলে। তো আমার হচ্ছে গত একটা ভিডিওতে আমার কোনো এক আপু হয়তো বা শম্পা আপু বলেছিল যে বাছুর তো ছোট, দুধ খেতে গন্ধ লাগে না। তো শম্পা আপুর উদ্দেশ্যেই বলতেছি, না আপু, দুধ খেতে তেমন একটা গন্ধ লাগে না, তবে হচ্ছে প্রথম প্রথম একটু পানসে পানসে লাগছিল, তবে এখন আর গন্ধও লাগে না, পানসে পানসেও লাগে না, অনেকটাই স্বাদ লাগে খেতে। তো ছোটবেলা থেকে যেহেতু হচ্ছে আমরা গ্রামে মানুষ হয়েছি, গ্রামে মানুষ হইলেও অনেক হচ্ছে মায়ের মেয়েরাই আছে যে অনেক কাজ করতেই জানে না। তো আমি হচ্ছে স্কুল জীবনে বা কলেজ জীবনে অনেক আমি আমার ফ্রেন্ডদেরকে বলতে শুনেছি, যদিও গ্রামেই পড়ালেখা করেছি আর তাদের বাড়িও তো গ্রামেই, কিন্তু তারা এমন ভাব করে স্কুলে এসে বা কলেজে এসে যে তারা কিছুই জানে না। কারণ আমি যেহেতু গরিব ঘরের মেয়ে, তাই হচ্ছে আমার সব কাজের মধ্যে অভিজ্ঞতা আছে কম বেশি করে হলেও। তো আমি যেহেতু আমার মাকে সব কাজ করতে দেখেছি, যেগুলো কাজ আমার মা করেছিল, আমি আমার মায়ের সাথে ছোটবেলা থেকেই হচ্ছে এসব কৃষি কাজ বা গ্রামের যে কাজগুলো থাকে সব কাজেই কম বেশি হচ্ছে আমি ছোটবেলা থেকেই করেছি। তাই হচ্ছে আমার এইগুলো কাজ করতে এখন আর তেমন একটা কষ্ট হয় না। অনেকেই আছে যে ছোটবেলা থেকে হচ্ছে করেনি, তাই হচ্ছে বিয়ে হওয়ার পরে এগুলো কাজ করতে অনেক বেশি একটা কষ্ট হয়ে যায়। তো বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে হচ্ছে গরু যাতে তাড়াতাড়ি হিটে আসে এই জন্য হচ্ছে ছোলা বুট খাওয়াইছিলাম। তো ছোলা বুট খাওয়ায় হচ্ছে কোনো লাভ হয়নি, এক একটা গরু হচ্ছে এক এক রকম। তো যেহেতু ছোলা বুট খাওয়ায় কোনো লাভ হয়নি, তাই হচ্ছে প্রাণী সম্পদ অফিস থেকে MBBS ডাক্তারের পরামর্শ অনুযায়ী হচ্ছে এগুলো ওষুধ কিনে নিয়ে এসেছেন। তো ওই ওষুধগুলো এখন হচ্ছে নিয়মিত খাওয়ায় দেখি, যদি আল্লাহ হচ্ছে ভাগ্যে লিখে থাকে তাহলে গরুটা তাড়াতাড়ি হিটে আসবে। আর আপনারা হচ্ছে আমাদের জন্য, আমার গরু ছাগলদের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমার এই পশু প্রাণীগুলো হচ্ছে ভালো থাকে, সুস্থ থাকে। যদি গরুটা তাড়াতাড়ি হিটে না আসে তাহলে হচ্ছে এটাকে খালি খালি পুষে তো আর লাভ হবে না, এজন্যই হচ্ছে ওষুধগুলো কিনে নিয়ে এসেছেন। তো এই ওষুধগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যদি কোনো গ্রামের আপু বা ভাইয়া আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনারা গরু পালন করে থাকেন তাহলে আপনাদের উপকারে আসবে, এজন্যই হচ্ছে আপনাদের সাথে এই ওষুধগুলো শেয়ার করলাম। আর আল্লাহর রহমতে যদি আমার গরুটা হিটে আসে তাহলে হচ্ছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এইখানে হচ্ছে ওই যে আমার এটা হচ্ছে অনেক একটা ভালো মুরগি, 2বার হচ্ছে হাঁসের বাচ্চা এটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো অনেক দিন যাবত হচ্ছে সে মুরগির বাচ্চা উঠাতে পারতেছে না, এটা তার আফসোস। তো এবার হচ্ছে মুরগির বাচ্চা নিয়ে বের হয়েছে। তো মাশাআল্লাহ 8টা বাচ্চা হচ্ছে ফুটাইছে আর 3টা ডিম হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে আপনাদেরকে হচ্ছে একটা এখানে পদ্ধতির কথা বলে দিব। তো প্রথমে হচ্ছে মুরগির বাচ্চার ঠোঁটের মধ্যে একটা শক্ত আবরণ থাকে, ওটা হচ্ছে এভাবে করে উঠিয়ে ফেলে দিব। তো আপনারা কেউ এভাবে ফেলে দেন কিনা জানি না, আমি হচ্ছে সব সময় এটা করি। এই আবরণটা থাকলে মুরগির হচ্ছে খাবার খাইতে বাচ্চাগুলোর খাবার খাইতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর এই আবরণটা ফেলে দেওয়ার পরে আরেকটা সুন্দর আপনাদেরকে পদ্ধতি আজকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে আমি হচ্ছে মুরগির বাচ্চাগুলোর পা ধরে এভাবে নিচের পাশে হচ্ছে ঝুলিয়ে রেখে আপনাদেরকে আর কি বোঝানোর জন্য বলতেছি যে এভাবে ঝুলিয়ে রেখে যদি মুরগির বাচ্চাটা উপর দিকে উঠে তাহলে ওটা হচ্ছে মুরগ হবে, আর যদি উপর দিকে না উঠে নিচ পাশেই ঝুলে থাকে এভাবে তাহলে ওটা হচ্ছে মুরগি হবে। তো আমি এভাবে করে হচ্ছে সবগুলো বাচ্চা পরীক্ষা করে দেখলাম, তো এর মধ্যে হচ্ছে 2টা শুধু মোরগ আর 6টাই হচ্ছে মুরগি। তো আপনারা কি এই পদ্ধতি এর আগে কখনো দেখেছেন কিনা জানি না। তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা যারা হচ্ছে গ্রামে থাকেন বা মুরগি পালে থাকেন, গ্রাম বা শহর না, অনেকেই তো এখন শহরেও মুরগি পালেন, তো এভাবে পরীক্ষা করে দেখবেন যে এটা হচ্ছে সঠিক কিনা। আমি হচ্ছে এভাবে প্রতিবারে পরীক্ষা করে দেখি, তো হয়তো বা 2-1টা আবার এখান থেকে মিস হতেও পারে, বলা যায় না। তবে বেশিরভাগ হচ্ছে যেই মুরগির বাচ্চাটা হচ্ছে উপরের দিকে উঠে আসে ওইটাই হচ্ছে মোরগ হয়। তো আমার এই ছোট্ট ছোট্ট কিউট মুরগির বেবিগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর যারা যারা মুরগি পালতে পছন্দ করেন চাইলে ছোট্ট একটা কমেন্টে লিখে যেতে পারেন।
তো এখন হচ্ছে আরও 2টা অতিরিক্ত কাজ হচ্ছে আমার সকালবেলায় যুক্ত হয়েছে। একটা হচ্ছে গরুর দুধ দোহানো আর একটা হচ্ছে গরুকে ওষুধ খাওয়ানো। তো গরুকে ওষুধ খাওয়াতে কিন্তু অনেকটাই কষ্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন রান্না করতে এই জন্য একটু ভালোই আর কি দেরি হয়ে যায়। তো আজকেও হচ্ছে চাল কুমড়া কেটে নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে চাল কুমড়াটা ভাজি করে নিব। তো চাল কুমড়া ভাজি হচ্ছে আমার আপুরা কম বেশি সবাই করতে পারেন, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি। তো চাল কুমড়ার সাথে হচ্ছে আমি ডাল রান্না করে নিয়েছি, মসুর ডাল। তো আজকে হচ্ছে এই সাধারণ খাবারগুলাকে একটু অসাধারণ রূপে আর কি পরিবেশন করেছি। সবসময় তো আমরা হচ্ছে রোস্ট, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলোই হচ্ছে সুন্দর করে পরিবেশন করে থাকি। তো আমি হচ্ছে আজকে ভাবতেছি যে যেহেতু এগুলো হচ্ছে খুবই সাধারণ খাবার, তাই হচ্ছে একটু অসাধারণভাবে সাজিয়ে নেই। তো আমাদের কাছে এগুলো হচ্ছে সবসময় সাধারণ খাবারই মনে হয়, কারণ যেহেতু আমরা গ্রামে থাকি আর এই খাবারগুলো আমাদের হচ্ছে প্রতিনিয়ত খেতে হয়। আর যখন রোস্ট, পোলাও বা বিরিয়ানি, খিচুড়ি এগুলোই আমাদের কাছে অসাধারণ খাবার। আর এগুলো তো আপনারা প্রতিদিনই খান, তাই হচ্ছে আপনাদের কাছে শাকসবজি খেতেই বেশি ভালো লাগে। আমাদের কাছে হচ্ছে এগুলো খুব সাধারণ খাবার, মানে মানুষের তুলনায় আর কি এগুলোই হচ্ছে খুব সাধারণ খাবার। তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করেই হচ্ছে এখন আমি গরুকে খের দিব। তো বাইরে যেহেতু আমি ভিডিও করার সময় ক্যামেরা স্ট্যান্ড আনতে পারি না, তাই হচ্ছে হাতে করে মোবাইল নিয়ে ভিডিওটা করেছি, এই জন্য হচ্ছে সুন্দর হয়নি। আমি যে আপনাদেরকে বলেছিলাম না যে হচ্ছে বাইরে ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু হচ্ছে চারপাশে খোলামেলা আমাদের বাড়িতে, যেহেতু এখনো আমরা বেড়া দিতে পারিনি, তাই হচ্ছে সব দিক, আর যেহেতু হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে রাস্তা, আর সব সময় তো এদিক দিয়ে লোক যাওয়া আসা করতেই থাকে। আর চ্যানেল যেহেতু এখনো আমার হচ্ছে গ্রো হয়নি, আর ক্যামেরা নিয়ে হচ্ছে এভাবে সবার সামনে গেলে নিজের কাছেও খুব খারাপ লাগে, এজন্য হচ্ছে বাইরের ভিডিওগুলো আমি অনেক সময় করতে পারি না। তো বর্তমানে হচ্ছে আকাশের অবস্থা এতটাই খারাপ, এই যে রোদ, আবার একটু পরে দেখবেন হচ্ছে বৃষ্টি। বর্তমানে চলতেছে রোদ বৃষ্টির খেলা। তো যতই বৃষ্টি হোক না কেন, গরু বাছুর তো আর বুঝবে না, ওদেরকে তো আমরা খাওয়া না দিলে কিভাবে খেতে পারবে। তো এই জন্য হচ্ছে আকাশে একটু আগেই দেখেছি হচ্ছে মেঘ। তো ভাবতেছি আগে হচ্ছে গরুকে খের দিয়ে নেই, পরে না হলে আবার খেরগুলো ভিজে যাবে, তখন তো খেতে পারবে না। এই জন্য হচ্ছে আগে গরুকে খের দিয়ে নিলাম। তো আপনাদের হয়তোবা আমার ভিডিওতে প্রতিদিনে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো দেখতে দেখতে আর ভালো লাগে না, কিন্তু আমার হচ্ছে প্রতিদিনের বেশিরভাগ কাজ হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগিকে নিয়ে। যেহেতু গরু, ছাগল, হাঁস, মুরগি হচ্ছে আমাদের আয়ের প্রধান উৎস, তাই হচ্ছে এদেরকেই আমার বেশি সময় দিতে হয়। এরপরে হচ্ছে থালা বাসনগুলো অফ ক্যামেরায় মেজে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলো টেবিলের উপরেই শুকাতে দিচ্ছি। আমার হচ্ছে বেশিরভাগ জিনিস টেবিলের উপরেই রাখতে হয়, তাই হচ্ছে টেবিলটা সুন্দর পরিপাটি করে রাখতেই পারি না, কারণ যেহেতু একটাই ঘর, কোথায় এগুলো শুকাতে দেব, এই জন্য হচ্ছে টেবিলের মধ্যে শুকাতে দেই। যখন শুকিয়ে যায় তখন এগুলো সব আবার যেখানে যেটা সেখানে রেখে দেই। তো একটু আগে যে বললাম না যে এখন হচ্ছে মেঘ বৃষ্টির খেলা, কিছুক্ষণ আগেই কিন্তু অনেক রোদ ছিল, আর এখন হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আর এই জন্য হচ্ছে বৃষ্টিটা গ্রামের মানুষের জন্য অস্বস্তিকর, যদিও অস্বস্তিকর, এটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের অনেক বড় নেয়ামত। আর এই বৃষ্টিটা শহরের মানুষ হচ্ছে অনেক সুন্দর করে অনুভব করেন, কারণ আপনাদের তো বৃষ্টির মধ্যে কোনো কাজ নেই তার জন্য। আর আমাদের হচ্ছে বৃষ্টি হলে মানে অনেকটাই কষ্ট হয়ে যায় হাঁস, মুরগি, গরু, ছাগলের জন্য। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি থামে না ততক্ষণ পর্যন্ত হাঁস, মুরগি, গরু, ছাগল বাইরে বের হতে পারে না। এজন্য হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগলের হচ্ছে যেদিন হচ্ছে সারা দিন বৃষ্টি থাকে, ওই দিন হাঁস, মুরগি, গরু, ছাগলের পেট ভরেই না, কারণ সময় মতো তারা খেতে পারে না। তো আজকে যেহেতু হচ্ছে একটু পর পরে বৃষ্টি আসতেছে, আবার রোদ উঠতেছে, এই জন্য হচ্ছে খান সাহেব ক্ষেতের আইলে যে ঘাস নিয়ে আসে ওগুলো আনতে যায়নি, আর আমি এগুলো হচ্ছে রাস্তার দুই পাশে যে কিছু জঙ্গল আছে ওগুলোই উঠিয়ে আজকে গরুকে দিলাম। তো এখন এগুলো উঠাতে গিয়েছি, তারপরে কিন্তু আবারও বৃষ্টি এসেছে, এই জন্য আবার চলে আসলাম, অল্প একটু নিয়ে আসছি, এগুলোই খেয়ে আজকে গরুটা থাকবে, এরপরে আবারও কিছু খের দিয়ে দিব। তো এখন হচ্ছে চুলাটা মুছে নিব। চুলাটা হচ্ছে অফ ক্যামেরায় আমি মাটিটা দিয়ে নিয়েছি, এখন হচ্ছে মুছে নিচ্ছি। তো চুলাটা মুছার সময় আজকে খুবই মনটা খারাপ, কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল, ওই যে বললাম গ্রামের বাড়িতে হচ্ছে বর্ষাকালে খুব কষ্ট হয় সব দিক দিয়েই। আর আমার রান্নাঘরটা যেহেতু হচ্ছে উঠানের সাথে একেবারে লাগানো, মানে একটুও পিঁড়াগুলো উঁচা না,
যদি একটু আর কি ফ্লোরটা উঠান থেকে উঁচা থাকতো তাহলে আর এই কষ্টটা হইতো না। তো কি আর করার, চুলা ময়লা হলে তো মুছে নিতেই হবে। তো চুলা মুছে নিয়েছি ঠিকই, কিন্তু চুলার চারিপাশে যে পিঁপড়ায় মাটি উঠিয়েছে ওই দিকটা আর মুছেই নেই, শুধু চুলাটাই মুছে নিয়েছি। পিঁপড়াগুলো এমন ভাবে মাটি উঠিয়েছে, এগুলো যদি প্রতিদিন ফালাতে যাই তাহলে হচ্ছে আবারও মাটি উঠাবে। আর এগুলোর মধ্যে একটা হচ্ছে ওষুধ রয়েছে, পিঁপড়া মারার ওষুধ, ওইটা হচ্ছে কিনতে পারি না দেখে এই মাটিগুলো পরিষ্কারও করি না। তো ওষুধটার দাম হচ্ছে 40 টাকা না 50 টাকার মতো। তো ওইটা হচ্ছে কেনার টাকা এখনো জোগাড় করতে পারিনি, যদি টাকা জোগাড় করতে পারি তখন ওষুধটা কিনে নিয়ে এই মাটিগুলো পরিষ্কার করে সুন্দর করে মুছে নেব। ওষুধটা দিলে কিন্তু আর পিঁপড়া উঠবে না। তো চুলাটা মুছার পরে এখন চলে আসছি রোপা লাগাইতে। তো বাড়ির পাশে যে হচ্ছে পানিটা জমে আছে, এবার হচ্ছে আমি খান সাহেবকে বুদ্ধি দিয়েছি যে এই জায়গাটা তো বেকার হচ্ছে খালি খালি পড়ে থাকে, তো এখানে হচ্ছে কিছু ধানের বীজ নিয়ে এসে লাগিয়ে রাখি, যদি ধান হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে গরুকে কেটে খাওয়াই দিব পরে। তো গত বছর কিন্তু এটা এইভাবে ফাঁকায় পড়েছিল, তখন আমরা কিছুই করিনি, কারণ হচ্ছে তখন আর কি মাথায় এই বুদ্ধিটা আসেনি। এবার আমি হচ্ছে খান সাহেবকে বললাম যে দেখি ধান লাগিয়ে রেখে যদি হয় আর কি। তো এই হচ্ছে ধান লাগানোর ফাইনাল লুক। আর এই পাশটা হচ্ছে ফাঁকায় রেখে দিয়েছি আপাতত, আর এই পাশটাতে হচ্ছে হাল চাষ দেওয়াই যাবে না, যেহেতু হচ্ছে এই জমিটা হচ্ছে মাটি না শুধু বালু। মহেন্দ্র নামালে হচ্ছে চাকাটা তখন হচ্ছে আর উঠতেই চায় না। গত বছর আমরা হচ্ছে একবার হাল চাষ দিতে ধরেছিলাম এরকম বর্ষার সময় আর কি, তো তখন হচ্ছে গাড়িটা অনেক ভিতরে ঢুকে গিয়েছিল, চাকা আর উঠাইতেই পারতেছে না। তো এই জন্য মহেন্দ্রওয়ালা হচ্ছে বলেছে যে এখানে হাল চাষ দেওয়া যাবে না, আর কোদাল দিয়ে হচ্ছে কুপিয়ে এখানে যেহেতু পানি বেশি ওইভাবে আর কি রোপা লাগানো যাবে না, তাই হচ্ছে এটা এভাবে ফাঁকাই থাকবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার যদি ভিডিওর মধ্যে কোনো কথা বা কাজে ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।